সবাইকে আমন্ত্রণ খেলাধুলার সব খবর নিয়ে দেশ টিভির নিয়মিত আয়োজন ফিয়েরা নিবেদিত খেলার দেশে। সপ্তাহে 7 দিন ঠিক এই সময়ে আমরা আপনাদের জানাই দেশ বিদেশের খেলাধুলার নানা খবর। আর আজকের আয়োজনের পুরোটা সময় আপনাদের সাথে থাকবো আমি আহমেদ নাহিদ। কিলিয়ান এমবাপ্পে এবং উসমান দেমবেলের গোলে বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে মরক্কোকে 2-0 গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। 2022 বিশ্বকাপের সেমিফাইনালের পুনরাবৃত্তি ঘটিয়ে এবারও অ্যাটলাস লায়নদের স্বপ্নভঙ্গ করল দিদিয়ের দেশমের শিষ্যরা। 2026 ফিফা বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে মরক্কোকে 2-0 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স। বোস্টনের গিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় দিদিয়ের দেশমের শিষ্যরা। ম্যাচের শুরু থেকে বলের দখল ও আক্রমণে আধিপত্য বিস্তার করে ফ্রান্স। প্রথমার্ধে কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বে একের পর এক আক্রমণে চাপে পড়ে মরক্কোর রক্ষণ। দ্বিতীয়ার্ধেও সেই চাপ অব্যাহত থাকে। শেষ পর্যন্ত 2-0 গোলের জয় নিয়ে মাঠ ছেড়ে ইউরোপের পরাশক্তিরা। ম্যাচে 27 মিনিটে ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে ডি বক্সের ভেতরে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় ফ্রান্স। তবে এমবাপ্পের স্পট কিকটি চমৎকার দক্ষতায় ডান দিকে ঝাঁপিয়ে পড়ে আটকে দেন মরক্কিয়ান গোলরক্ষক ইয়াসিন বোনো। কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি মিসের পর ইয়াসিন বোনোর অতিমানবীয় সেভ স্টেডিয়ামে উপস্থিত মরক্কোন সমর্থকদের উল্লাসে ভাসিয়েছিল ঠিকই, যদিও তা ক্ষণিকের জন্যই। বোনোর এই সেভের পর মরক্কো আরও আত্মবিশ্বাসী হয়ে ডিফেন্স সামলাতে থাকে এবং ফার্স্ট হাফ গোলশূন্য ব্যবধানে শেষ হয়। বিরতির পর আক্রমণের ধার বাড়ায় ফ্রান্স। অবশেষে ম্যাচের 60 মিনিটে পেনাল্টি মিসের খেসারত চুকিয়ে ফ্রান্সকে 1-0 ব্যবধানে এগিয়ে নেন কিলিয়ান এমবাপ্পে। এই ধাক্কা কাটিয়ে ওঠার আগে 66 মিনিটে উসমান দেমবেলে মরক্কোর জালে বল পাঠালে 2-0 ব্যবধানে এগিয়ে যায় লে ব্লুজরা। ম্যাচে 5টি অন টার্গেট শট করে ফ্রান্স, যার থেকে গোল আসে 2টি। এই জয়ের মাধ্যমে ফ্রান্স আবারও বিশ্বকাপের সেমিফাইনালে তাদের জায়গা পোক্ত করল। অন্যদিকে মরক্কো আরেকটি ঐতিহাসিক বিশ্বকাপ যাত্রা কোয়ার্টার ফাইনালেই থমকে গেল। মোহাম্মদ আদনান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। গভীর রাতে হিমেল হাওয়া কিংবা প্রকৃতির বাধা কোনো কিছুই দমাতে পারেনি ফুটবলের প্রতি বাঙালির ভালোবাসাকে। ফ্রান্স মরক্কোর বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার মহারণ, আর তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে হয়েছে ফুটবল উৎসব। প্রকৃতি ঢেলে দিয়েছিল এক পশলা বৃষ্টির চাদর, আর ঘড়ির কাঁটা জানান দিচ্ছিল মধ্যরাতের গভীরতা। কিন্তু টিএসসির সবুজ চত্বরে তখন বসন্তের মাতম, যেখানে বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন হয়ে উঠেছিল ফুটবল প্রেমীদের হৃদস্পন্দনের এক একটি সুর। ফ্রান্স বনাম মরক্কোর মহারণ দেখতে আসা হাজারো প্রাণের স্পন্দন থমকে গিয়েছিল বড় পর্দার এই ডিজিটাল ক্যানভাসে। একদিকে ইউরোপীয় ফুটবলের শৈল্পিক আভিজাত্য, অন্যদিকে মরুর বুক থেকে উঠে আসা রূপকথার মরক্কো। এই দুই শক্তির দ্বৈরথে বিভক্ত হয়ে পড়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ। বৃষ্টি উপেক্ষা করে ভেজা শরীরকে বুড়ো আঙুল দেখিয়ে টিএসসির রাজপথ তখন রূপ নিয়েছিল এক উন্মুক্ত স্টেডিয়ামে। গোল মিসের হতাশায় যেমন ভারী হয়েছে বাতাস, তেমনি বল জালে জড়াতেই মেঘলা আকাশ চিরে মেতে উঠেছে উল্লাসের গর্জন। এটা খেলাকে ভালোবাসি, তো ফুটবল খেলা দেখতে খুব ভালো লাগে, এজন্য ঘুমকে অপেক্ষা করেও খেলা দেখতেছি। টিএসসিতে অনেক খেলা মজা হয়, জমজমাট হয়, অনেক মানুষ হয়, সবাই একটা আনন্দ হয়, একটা আনন্দের মতো একটা মিছিল হয়। খেলা শেষ হয়, কেউ হাসে বিজয়ের হাসি, কারো চোখে থেকে যায় কেবলই প্রাপ্তির সান্ত্বনা। কিন্তু হারজিতের এই খেরো খাতায় দিন শেষে জয় হয়েছে ফুটবলের প্রতিটি বাঙালির সেই চিরচেনা ভালোবাসার। এখন খেলা দেখতে আসছি, মরক্কো মুসলিম সাপোর্টার, তো মরক্কো সাপোর্ট নিয়ে খেলা দেখতে আসছি, চাই মরক্কো জিতুক, এতটুকুই। খেলাটা খুবই অনেক উপভোগ করতেছি। খেলা আমার কাছে অনেক ভালো লাগে। এবারে বিশ্বকাপে যতগুলা খেলা দেখছি সবগুলাই টিএসসিতে। এই তো আরেকটা গোল দিয়ে দিছে, খারাপ লাগতেছে। তারপরে আমরা যেহেতু মুসলিম কেন্দ্রি, আমরা তাদেরই সাপোর্ট করি। টিএসসির এই জনসমুদ্র প্রমাণ করে দিলেও ভৌগোলিক দূরত্ব যতই হোক না কেন, ফুটবলের ভাষা বিশ্বজনীন। আর সেই ভাষার টানেই বৃষ্টি ভেজা এই গভীর রাতেও জাগ্রত রইল ঢাকা বিশ্ববিদ্যালয়। আলভি রায়হান, দেশ টিভি, ঢাকা। বোস্টনে সম্ভাবনা জাগিয়েও ফ্রান্সের কাছে পাত্তাই পেল না মরক্কো। 2-0 গোলে হেরে বিদায় নিতে হলো বিশ্বকাপের শেষ 8 থেকেই। তবে মরক্কান সমর্থকরা এই হার মেনে নিয়েছেন, বললেন পরের বিশ্বকাপে আবারও নতুন স্বপ্ন নিয়ে ফিরবেন তারা। অপরদিকে দুই তারকা এমবাপ্পে ও দেমবেলের প্রশংসায় পঞ্চমুখ ফ্রান্স সমর্থকরা। তাদের সাথে যোগ দেন বাংলাদেশের ফুটবল সমর্থকরাও। যুক্তরাষ্ট্রের বোস্টন থেকে আরও জানাচ্ছেন কনক মাহমুদ।
অবশেষে থামলো মরক্কান রূপকথা। প্রথম আফ্রিকান দল হিসেবে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের সেমিফাইনাল খেলার যে স্বপ্নটা ছিল সেটা পূরণ হলো না আশরাফ হাকিমিদের, থামতে হলো কোয়ার্টার ফাইনালেই। তবে এই কোয়ার্টার ফাইনালে থামার আগে মুসলিম দেশটি জয় করে নিয়েছেন সমর্থকদের মন। মরক্কান সমর্থকরা ম্যাচ শেষে মাঠ থেকে বের হওয়ার আগে বলেছেন এই দলের পারফরমেন্সে খুশি তারা, হয়তোবা আরেকটু ভালো করা যেত, তবে এখন তারা আশায় বুক বাঁধবেন পরবর্তী বিশ্বকাপের জন্য, আরেকটি মরক্কান রূপকথার জন্য। Not happy with the manner how we play today. So we dream in 2022, we dream in 2026, and we still dream. نتمنى إن شاء الله خير. Actually, I do support Moroccan today, but I enjoyed the game no matter what. Each team really, they gave their best. We enjoyed the game. It was amazing. Even the Morocco team, they did well. They missed some good players that they missed the game today, like Saibari. We missed him to see him in the field. The team, they did their best, you know. We have some players that's the titular ones. They wasn't here. But, you know, France, it's a good team, very good. They have two teams in one team. So next time it will be a good competition for us in Morocco. So welcome everyone to everyone in our country, and it will be a beautiful World Cup. Très fier de cette équipe. Ce match-là, le Maroc n'a pas montré ses capacités, sa force. Elle n'a pas su gérer le match. C'était un match très difficile. La France a bien joué, a bien géré le match. Elle mérite de gagner. On est derrière notre équipe. C'est pas la fin de notre équipe. On va toujours suivre cette génération. On croit très fort à cette génération. Inch'Allah, on va aller plus loin, Inch'Allah. On va travailler plus fort. Et Dimam Gharib. অপরদিকে ফ্রান্সের কথা বলতে হয়, ফেভারিট হিসেবেই মাঠে নেমেছিল তারা এবং ফেভারিটের মতোই জয় তুলে নিয়েছে। এবং সমর্থকরা যখন মাঠ থেকে বের হচ্ছিলেন তখন তারা একটাই কথা বলছিলেন, এই ফ্রান্স বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার দাবি রাখে এবং তারা যে কোনো বড় দলকে হারিয়ে দিতে পারে, হোক সেটা আর্জেন্টিনা, হোক সেটা স্পেন, হোক সেটা ইংল্যান্ড। I'm so happy, you know, I can't wait for France to pull out that second World Cup in a row. I you know, France is my boys. Mbappe! Woo! Yes, no question. There's no one better than them. Mbappe, Olise, Dembele, goats! I think the best team would probably be Argentina. Kinda. So do you think France is going to champion this time? I think France is gonna go all the way with it. They seem to be number one seed, so I'm excited to see how they're gonna play out. Results. It was a clean game. This was clean. It was clean, nothing dirty. Refs was fair, right? Fair ref. Cabo Verde's game was a little shady, but you know, what I mean, everybody, the world saw it was a shady game. Cabo Verde should be here today. 100% should be here. Avec la France, donc la France, gros match de quart de finale, 2-0 ici à Boston, ça va vers les demi-finales. C'est chaud, tabarnak! Let's go! Oh yeah, really good game today. I'm so happy. I love you, fans. Oh, you guys rock. Yes. Amazing! I love it. It was beautiful. Come on, Dembele Ballon d'Or. It's a beautiful goal. That's what he does. No, speak English, but me excited! ফ্রান্সের এই জয়োৎসবের দিনে আমরা বস্টন স্টেডিয়ামে অনেক বাংলাদেশি সমর্থকের দেখা পেয়েছি যারা কিনা ফ্রান্সের উৎসবে সামিল হয়েছেন। তারা একটা নির্মল কোয়ার্টার ফাইনাল ম্যাচ উপভোগ করতে এসেছিলেন, যেখানে কিনা মরক্কো এবং শক্তিশালী ফ্রান্স, এই দুই দল তাদের যে সেরা নৈপুণ্য সেটা দেখাবে তারা আশা করেছিলেন এবং তাদের মনের আশা কিন্তু পূরণ হয়েছে। দারুণ একটা ম্যাচ হয়েছে। দিন শেষে কেউ ফ্রান্স সমর্থন করেছে, কেউ মরক্কো সমর্থন করেছে, কিন্তু তারা খুশি একটা বিতর্কমুক্ত একটা দারুণ ম্যাচ উপভোগ করার জন্য। এবং তারা মাঠ ছাড়ার আগে বলছিলেন যে এই ফ্রান্সের ক্ষমতা রয়েছে চ্যাম্পিয়ন হওয়ার, এবং একই সাথে তারা খারাপও বোধ করেছেন, তারা দুঃখ প্রকাশ করেছেন মরক্কোর মতো দল এই কোয়ার্টার ফাইনালেই আটকে যাওয়ার জন্য। কিছু একটা করতে পারে, কিন্তু অভিজ্ঞতার
দিক দিয়ে কিন্তু ফ্রান্সের তুলনা নাই। আপনি জানেন যে ফ্রান্স যে কোনো সময় খেলা ঘুরিয়ে দিতে পারে, এমবাপ্পের মতো প্লেয়ার যেখানে আছে, এবং সেটাই হয়েছে। এবং আমার মনে হচ্ছিল যে সেকেন্ড হাফে তারা অন্তত পক্ষে 2টা গোল করবে, এবং সেটা আমার দেখে খুব ভালো লাগলো, তারা 2টা গোলই করেছে আর কি। যাই হোক, খুব ভালো খেলেছে। মরক্কোতে কোনো চান্স পাইনি আনফর্চুনেটলি, যদি আমি মরক্কো সাপোর্ট করছিলাম। ফ্রান্স আমার প্রথম সাপোর্ট ছিল, কিন্তু যেহেতু মরক্কো উঠেছে তো মরক্কোকে আমি সাপোর্ট করছিলাম। বস্টনে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হলো। যেই দল জয় পেয়ে সেমিফাইনালে পা রেখেছে সেই ফ্রান্সের সমর্থকরা উদযাপন করছেন, তাদের সাথে সামিল হয়েছেন যারা হেরে এই কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে সেই মরক্কো, তারাও একই সাথে উদযাপন করলেন। দুই দলের মধ্যে যে সৌহার্দ্য পূর্ণ মনোভাব ছিল দুই দলের সমর্থকদের মধ্যে, তারা মিলে মিশে যেমনটা পুরো ম্যাচ তারা একসাথে বসে উপভোগ করেছেন, কোনো ধরনের বিরোধ দেখা যায়নি, কোনো অভিযোগ নেই। সেই ম্যাচের পরেও কিন্তু দুই দলের সমর্থকরা মিলেমিশে উদযাপন করলেন এবং একই সাথে তারা ফ্রান্সের নামেও স্লোগান দিচ্ছেন, তারা মরক্কোর নামেও স্লোগান দিচ্ছেন, এবং ফ্রান্সের সমর্থকরা তারা কিন্তু বিদায় নেওয়ার সময় সেই মরক্কো সমর্থকদের শুভকামনা জানালেন যাতে পরবর্তী বিশ্বকাপে তারা আবারও সফল হয়, তারা যাতে আবারও চমক দেখায়। একই দিকে মরক্কো সমর্থকরাও বলছেন যে তাদেরকে হারিয়ে যারা সেমিতে উঠেছে অর্থাৎ ফ্রান্স, তারা চান সেই ফ্রান্সের হাতেই যেন বিশ্বকাপটা উঠে। কনক মাহমুদ, দেশ টিভি, বস্টন, যুক্তরাষ্ট্র। ফিফা বিশ্বকাপের দীর্ঘ 96 বছরের ইতিহাসে নতুন এক রেকর্ড গড়লেন কিলিয়ান এমবাপ্পে। বিশ্বমঞ্চের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা 2 আসরে 8টি গোল করার অনন্য কীর্তি গড়লেন এই ফরাসি তারকা। সোনালী ট্রফি জয়ের মিশন তো আছেই, সেই সঙ্গে গোল্ডেন বুটের দৌড়েও এগিয়ে গেলেন 2018 বিশ্বকাপ জয়ী এই তারকা। বয়সটা মাত্র 27, এরই মধ্যে রেকর্ড বই করে ফেলেছেন ওলটপালট। কাতার বিশ্বকাপে যেখানে শেষ হয়েছিল 2026-এর মহামঞ্চে, ঠিক যেন সেখান থেকেই শুরু। ফরাসি পোস্টার বয় কিলিয়ান এমবাপ্পে লিখলেন নতুন এক ইতিহাস। বিশ্বকাপে প্রতিপক্ষের রক্ষণভাগকে খড়কুটোর মতো উড়িয়ে দিয়ে এরই মধ্যে এমবাপ্পে করে ফেলেছেন অবিশ্বাস্য 8টি গোল। বিশ্বকাপের 96 বছরের ইতিহাসে এই প্রথম টানা 2 আসরে 8 গোলের মাইলফলক ছুঁলেন এ তারকা। কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে ফ্রান্সের জয়ের পর এমবাপ্পের সামনে আছে আরো অন্তত 2টি ম্যাচ। সোনালী ট্রফি জয় করার মিশন তো আছেই, সঙ্গে গোল্ডেন বুটের দৌড়েও নিজেকে নিয়েছেন এগিয়ে। কাতার বিশ্বকাপে ঠিক 8টি গোল করেই গোল্ডেন বুট নিজের করে নিয়েছিলেন এমবাপ্পে। 4 বছর পর টুর্নামেন্টের মাঝপথে একই মাইল ফলকে পা রাখলেন রিয়াল মাদ্রিদের এ তারকা ফরওয়ার্ড। এবার নিজের রেকর্ডকেই ছাড়িয়ে যাওয়ার পালা। একদিকে মহাতারকা লিওনেল মেসির সমানে টক্কর দিচ্ছেন, অন্যদিকে আর্লিং হালান্ড ও হ্যারি কেনরাও ওত পেতে আছেন এই তালিকায় নাম লেখাতে। কিলিয়ান এমবাপ্পের গোল সংখ্যা হতে পারত 9টি। বক্সের ভেতর মরক্কোর নুসাইর মাজরাউই এমবাপ্পেকে ফাউল করলে পেনাল্টি পায় ফ্রান্স। তবে নিজের ক্যারিয়ারের অন্যতম দুর্বল পেনাল্টির শটে সেই সুবর্ণ সুযোগটি হাতছাড়া করেন এই ফরাসি ফরওয়ার্ড। ম্যাচের রেফারি হিসেবে 5 জন আর্জেন্টাইন থাকবে, এমন ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফরাসি সমর্থকদের মধ্যে ক্ষোভের আগুন জ্বলে ওঠে। তবে মাঠের লড়াইয়ে এসব বিতর্ককে পাত্তাই দিল না দিদিয়ের দেশেমের শিষ্যরা। মাইকেল ওলিসে আর আদ্রিয়ার রাবিওদের মিডফিল্ডের জাদুতে খড়কুটোর মতো উড়ে যায় মরক্কোরা। ম্যাচটি যে হতে যাচ্ছে ফরাসিদের, এতে কোনো সংশয়ই ছিল না। গতি, ড্রিবলিং আর নিখুঁত ফিনিশিং এ কিলিয়ান এমবাপ্পে হয়ে উঠেছেন অপ্রতিরোধ্য গোল মেশিন। বিশ্বকাপ দেখছে শুধু তারই রাজত্ব। গোলের ধারা চলতে থাকলে এবারও গোল্ডেন বুট উঠতে পারে ফরাসি অধিনায়কের হাতেই। তবে ফুটবল বিশ্বকাপের পাতায় এমবাপ্পে যে এরই মধ্যে অমরত্ব পেয়ে গেছেন তা নিয়ে কোনো সংশয় নেই। মেজাবিন হোসেন, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। বিশ্বকাপে আরও একটি অল ইউরোপিয়ান লড়াইয়ের অপেক্ষা। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের প্রতিপক্ষ ইউরোপিয়ান জায়ান্ট বেলজিয়াম। দারুণ ছন্দে থাকা স্পেন এবারের বিশ্বকাপে ক্লিন শিট রেখেছে সব ম্যাচেই। অপরদিকে বেলজিয়াম শেষ 3 ম্যাচে দিয়েছে 12 গোল। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে শেষ 4-এ ওঠার এই লড়াই শুরু হবে আজ রাত 1টায়। বিশ্বকাপের অন্যতম ফেভারিট স্পেন এবার কোয়ার্টার ফাইনালের কঠিন পরীক্ষার সামনে। পুরো আসরেই দারুণ ছন্দে থাকা লা রোহারা শেষ 8-এ মুখোমুখি হবে বেলজিয়ামের। 2010 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবার পর এই প্রথম কোয়ার্টার ফাইনালে উঠেছে স্পেন। এবারের বিশ্বকাপে ধারাবাহিক উন্নতি করেছে লুইস দে লা ফুয়েন্তে শিষ্যরা। প্রথম ম্যাচে কেপ ভার্দের সাথে ড্র ছিল স্পেনের ওয়েক আপ কল। এরপর টানা 4 জয়ে শেষ 8-এর টিকিট কাটে লা রোহারা। এই জার্নিতে তারা বিদায় করেছে উরুগুয়ে, পর্তুগালের মতো দলকে। টানা 35 ম্যাচে অপরাজিত স্পেন, যেটা আর 3 ম্যাচে অব্যাহত থাকলে 2010 সালের পর আবারও সোনালী ট্রফিটা জিতবে স্প্যানিশরা।
এবারের বিশ্বকাপে স্পেনের ইস্পাত কঠিন ডিফেন্স ভাঙতে পারেনি কোনো দল। 5 ম্যাচেই ক্লিন শিট রেখেছেন উনাই সিমন। বেলজিয়ামের আক্রমণ ভাগেরও কঠিন পরীক্ষা নেবেন পাউ কুবার্সি কুকুরেয়ারা। এদিকে ধীরে ধীরে স্বরূপে ফিরছেন লামিনে ইয়ামাল। পর্তুগালের বিপক্ষে গোল না পেলেও ভুগিয়েছেন তাদের ডিফেন্সকে। বেলজিয়ামের বিপক্ষে হয়তো দেখা যাবে ইয়ামালের সেরাটা। এদিকে আরেক উইঙ্গার নিকো উইলিয়ামস ফিরতে পারেন ম্যাচ ডে স্কোয়াডে, যা স্পেনকে দেবে বাড়তি স্বস্তি। এছাড়া দলে নেই কোনো চোট সমস্যা। 4 গোল করা মিকেল ওয়াইয়ারজাবাল থাকবেন স্পটলাইটে। বেলজিয়ামের বিপক্ষে ফুল ফিট স্কোয়াডই পাচ্ছেন লুইস দে লা ফুয়েন্তে। এদিকে বেলজিয়াম স্বপ্ন দেখছে অধরা শিরোপা জয়ের। গ্রুপ পর্বে সেরা ছন্দে না থাকলেও নকআউটে এসে রুদ্রমূর্তি ধারণ করেছে রুডি গার্সিয়ার শিষ্যরা। শেষ 3 ম্যাচে 12 গোল দিয়েছে বেলজিয়াম। স্পেনের জমাট ডিফেন্স ভাঙার চ্যালেঞ্জ লুকাকু ট্রোসার্ডদের। হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে মিডফিল্ডার আমাদু ওনানার ছিটকে যাওয়া বেলজিয়ামের জন্য বড় ধাক্কা। তাই বাধ্য হয়েই এই জায়গায় পরিবর্তন আনতে হবে রুডি গার্সিয়াকে। এছাড়া সেন্ট্রাল মিডফিল্ডে ফিরিয়ে আনা হতে পারে কেভিন ডি ব্রুইনাকে। স্পেন ম্যাচের আগে চোটই বড় দুশ্চিন্তা বেলজিয়ামের। লিয়ান্দ্রো ট্রোসার্ড, রোমেলো লুকাকুরাই বেলজিয়ামের ট্রাম্প কার্ড। হ্যান্স ভেনাকেন ও নিকোলাস রাস্কিনরা থাকবেন মাঝমাঠ দখলের দায়িত্বে। এই ম্যাচে স্পেন কিছুটা এগিয়ে থাকলেও বেলজিয়াম ছাড় দেবে না একেবারেই। ইয়ামালের স্পেন নাকি ডি ব্রুইনার বেলজিয়াম, শেষ 4-এ ওঠার এই হাই ভোল্টেজ লড়াইয়ে কে হাসবে শেষ হাসি? আহমেদ নাহিদ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে 2 পরাশক্তি স্পেন ও বেলজিয়াম। তবে ফুটবল প্রেমীদের কাছে ম্যাচটি শুধু শেষ 4-এ ওঠার লড়াই নয়। একদিকে স্পেনের 17 বছরের বিস্ময় তারকা লামিন ইয়ামাল, যার সামনে ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ ট্রফি ছোঁয়ার হাতছানি। অন্যদিকে বেলজিয়ামের গোল্ডেন জেনারেশনের 2 কান্ডারি কেভিন ডি ব্রুইনা আর রোমেলো লুকাকু, যাদের জন্য এটাই বিশ্বমঞ্চে লাস্ট ড্যান্স। বয়সটা মাত্র 17। এই বয়সে যেখানে সাধারণ কিশোররা ভিডিও গেমের দুনিয়ায় মগ্ন থাকে, সেখানে লামিন ইয়ামাল মাতাচ্ছেন বিশ্বকাপ। স্পেনের লা রোহা বাহিনীর আক্রমণের মূল অস্ত্র এই বিস্ময় বালক। যদিও বিশ্বকাপে তেমন ছন্দে নেই বার্সেলোনার এ ফরওয়ার্ড। ইনজুরি বারবার দিচ্ছে হানা। এরপরও ইয়ামালের এক একটি দৌড় প্রতিপক্ষের ডিফেন্ডারদের জন্য হয়ে উঠতে পারে দুঃস্বপ্ন। ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ আর প্রথমবারই দলকে টেনে তুলেছেন কোয়ার্টার ফাইনালে। প্রতিপক্ষ বেলজিয়াম। চাপ শব্দটা যেন ডিকশনারিতেই নেই ইয়ামালের। বেলজিয়ামের অভিজ্ঞ ডিফেন্সের মুখোমুখি হওয়ার আগে স্প্যানিশ রাজপুত্র চাইবেন ফুটবল ইতিহাসের পাতায় নিজের নামটা চিরস্থায়ী করতে। অন্যদিকে মুদ্রার ওপিঠেই দাঁড়িয়ে বেলজিয়াম। ইডেন হ্যাজার্ডরা আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন আগেই, কিন্তু মাঝমাঠের জাদুকর কেভিন ডি ব্রুইনা আর গোলমেশিন রোমেলো লুকাকু এখনো ধরে আছেন রেড ডেভিলসদের হাল। তবে বয়সের সময় তো কারোর জন্য অপেক্ষা করে না। ক্যারিয়ারের সামনে দাঁড়িয়ে থাকা ডি ব্রুইনা আর লুকাকুর জন্য বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার অন্তিম সুযোগ তার বলার অপেক্ষা রাখে না। বিশ্বকাপের এই সোনালী ট্রফিটা ছোঁয়া হয়নি বেলজিয়ামের এই সোনালী প্রজন্মের। যদি স্পেনের কাছে হেরে যায়, তবে ট্রফিহীন এক ট্র্যাজেডি দিয়েই শেষ হবে ডি ব্রুইনা লুকাকুদের বিশ্বকাপ অধ্যায়। তাই ম্যাচটি বেলজিয়ামের কাছে শুধু সেমিফাইনালের লড়াই নয়, বিশ্বমঞ্চে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার শেষ সুযোগ। কাগজে কলমে স্পেনের টিটিকাকা আর গতিময় ফুটবলের সামনে বেলজিয়ামের অভিজ্ঞতাকে বেশ বড় পরীক্ষাই দিতে হবে। বিশ্বকাপের রোমেলো লুকাকু আছেন বেশ ছন্দে। শেষ 3 ম্যাচেই সুপার সাব হয়ে নেমে করেন 3 গোল। তাই ইয়ামাল পেদ্রিদের জন্য ম্যাচটা একেবারেই সহজ হবে না। ইয়ামালের প্রথম বিশ্বকাপের সেমিফাইনাল নাকি অভিজ্ঞতার শেষ ম্যাজিক? বিশ্বকাপের মঞ্চ যাকেই বরণ করে নিক না কেন, এক দলের স্বপ্নের শেষ, আরেক দলের হবে শুরু। ইয়ামাল কি তার প্রথম সোনালী ট্রফির দিকে আরো এক ধাপ এগিয়ে যাবেন, নাকি ডি ব্রুইনা লুকাকুরা তাদের শেষটা রাঙাবেন রাজকীয়ভাবে? মেহজাবিন হোসেন, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। মিশরের বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ের পর এবার কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে শেষ 3 ম্যাচে ক্লিন শিট না পাওয়ায় আলবিসেলেস্তেদের রক্ষণ ভাগের নড়বড়ে পারফরমেন্স চিন্তার ভাঁজ ফেলেছে কোচ লিওনেল স্কালোনির কপালে। তাই ডিফেন্সের দুর্বলতা কাটিয়ে ক্যানসাস সিটিতে যখন কঠোর ট্যাকটিক্যাল ড্রিল চলছে, তখন মহাতারকা লিওনেল মেসিকে দেখা গেছে বেশ ফুরফুরে মেজাজেই। মিশরের সঙ্গে শেষ হলো রুদ্ধশ্বাস জয় এখন অতীত। আলবিসেলেস্তেদের চোখ এখন কোয়ার্টার ফাইনালের মহারণে। সুইজারল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে কানসাস সিটির মাঠে চনমনে মেজাজে দেখা গেল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। সবার চোখ যার দিকে, সেই মহাতারকা লিওনেল মেসিকে দেখা গেল ফুরফুরে মেজাজে। মিশরের বিপক্ষে ম্যাচের সমালোচনাকে যেন পাত্তাই দিচ্ছেন না এলামটন।
বুট পায়ে করেননি প্র্যাকটিসও, সাইডলাইনে বসেই সতীর্থদের সঙ্গে মেতেছিলেন খোশ গল্পে। মিশরের বিরুদ্ধে রোমাঞ্চকর জয়ের পর প্রথম একাদশের উপর ধকল কমাতে মেসি, আলভারেজ ও এনজোদের দেওয়া হয়েছে বিশ্রাম। সাইডলাইনে বসে মেসিরা যখন ফুরফুরে মেজাজে আড্ডা দিচ্ছেন, মাঠে তখন বাকিদের নিয়ে কঠোর ট্যাকটিক্যাল ড্রিল সেরে নিচ্ছেন মাস্টারমাইন্ড লিওনেল স্ক্যালোনি। বল নিয়ে পাসিং কিংবা খুঁটির মাঝ দিয়ে চিতার গতিতে দৌড়, শারীরিক ফিটনেস আর ট্যাকটিক্যাল ড্রিল কোনো কিছুতেই কমতি রাখছেন না ওটামেন্ডি, মন্টিয়েলরা। তরুণ ও অভিজ্ঞদের এই মিশ্রণে সুইজারল্যান্ডকে বধ করার ছকটা বেশ ভালোভাবেই করছেন মাস্টারমাইন্ড স্ক্যালোনি। মিশরের বিপক্ষে ম্যাচটা আর্জেন্টিনা জিতলেও সালাহরা যেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নদের দুর্বলতা। শেষ 3 ম্যাচের একটিতেও ক্লিনশিট রাখতে পারেনি স্ক্যালোনির শিষ্যরা। বিশ্বজয়ের মঞ্চ যত ছোট হয়ে আসছে, প্রতিপক্ষ শক্তিশালী হচ্ছে ততটাই। তাই কোয়ার্টার ফাইনালের আগে রক্ষণ ভাগের এমন নড়বড়ে পারফরমেন্স কপালে চিন্তার ভাঁজ ফেলেছে আলবিসেলেস্তে শিবিরে। বিশ্বকাপ ধরে রাখার মিশনে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিরুদ্ধে ভুলের কোনো সুযোগ নেই আর্জেন্টিনার। ডিফেন্সের ফাঁকফোকর বেরিয়ে সুইসরা সুবিধা নেবে নাকি মেসি ম্যাজিকে সেমিফাইনালের টিকিট কাটবে আলবিসেলেস্তেরা, তা জানা যাবে আগামী শনিবার। কানসাস সিটির স্টেডিয়ামের এই মহালড়াইয়ে আবারও মেসি জাদুতে সেমিফাইনাল নিশ্চিত করবে আর্জেন্টিনা, এমনটাই প্রত্যাশা কোটি ভক্তের। মেহজাবিন হোসেন, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। একদিকে লিওনেল মেসির জাদুকরী ফুটবল উপভোগ করছে বিশ্ব, অন্যদিকে মাঠের বাইরে চরম সংকটে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। মিশরের বিপক্ষে জয়ের পর তৈরি হওয়া বিতর্কের রেশ কাটতে না কাটতেই নতুন এক কেলেঙ্কারি ফাঁস হলো। কোটি কোটি ডলার মানি লন্ডারিংয়ের অভিযোগে এবার এএফ এর উপর সরাসরি তদন্ত শুরু করেছে আমেরিকার গোয়েন্দা সংস্থা FBI। বিশ্বকাপের শেষ 16 ম্যাচে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের পর রেফারিং নিয়ে বিশ্বজুড়ে চলছে যখন তীব্র সমালোচনা, ঠিক তখনই সামনে এলো বিশাল এক কেলেঙ্কারির খবর। চরম বিপাকে পড়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। সংস্থাটির কোটি কোটি ডলারের আর্থিক লেনদেন আর সন্দেহজনক কর্মকাণ্ড নিয়ে জোরদার তদন্তে নেমেছে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI। এরই মধ্যে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। মূলত আর্জেন্টাইন সংবাদ মাধ্যমের এক্সক্লুসিভ রিপোর্টেই শুরু হয়ে যায় তোলপাড়। মার্কিন তদন্তকারীদের মূল লক্ষ্য একটাই, FA প্রধান ক্লোদিও তাপিয়া। তার নেতৃত্বাধীন ফুটবল সংস্থা যুক্তরাষ্ট্রের মাটিতে কিভাবে নিজেদের সাম্রাজ্য বাড়িয়েছে তা গভীরভাবে খতিয়ে দেখছে FBI। মার্কিন আর্থিক ব্যবস্থাকে ব্যবহার করে কোটি কোটি ডলারের যে লেনদেন হয়েছে, তার পেছনে যুক্তরাষ্ট্রের আইন লঙ্ঘনকারী কোনো অপরাধ লুকিয়ে আছে কিনা সেটিই খোঁজা হচ্ছে। আর এই তদন্তের মূল কেন্দ্রে আছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ভিত্তিক কোম্পানি ট্রুথ রোড এন্টার LLC। ক্লোদিও তাপিয়ার নেতৃত্বাধীন AF এর আন্তর্জাতিক লেনদেন দেখভাল করত এই কোম্পানিটি। মার্কিন আর্থিক প্রতিষ্ঠান সিটি ব্যাংক, ব্যাংক অফ আমেরিকা, JP মর্গান সহ 5টি ব্যাংকের মাধ্যমে AF এর লেনদেন হয়েছে অন্তত কয়েকশো মিলিয়ন ডলার। এর মধ্যে $57 মিলিয়ন পাঠানো হয়েছে এমন কিছু নাম সর্বস্ব কোম্পানিতে যাদের কোনো বৈধ অস্তিত্ব নেই। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো, এই কোটি কোটি ডলার এমন কিছু ভুইফোর কোম্পানির অ্যাকাউন্টে পাঠানো হয়েছে যাদের কোনো দৃশ্যমান ব্যবসায়ী নেই। বুয়েন্স এইরেসের যেসব হতদরিদ্র মানুষ সরকারি সামাজিক কল্যাণ ভাতার উপর বেঁচে আছেন, তাদের নামেই খোলা হয়েছে এসব ভুয়া কোম্পানি। অর্থাৎ দরিদ্র মানুষের নাম ব্যবহার করে চলছে এই বিশাল অর্থ পাচারের খেলা। এদিকে ঘরের মাঠেও শান্তিতে নেই FA প্রধান ক্লোদিও তাপিয়া। ক্লাবের মালিকানা কাঠামো নিয়ে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই প্রশাসনের সঙ্গে তার দ্বন্দ্ব এখন তুঙ্গে। গত মার্চের শেষ দিকে সরকারের অভিযোগের ভিত্তিতে তাপিয়ার বিরুদ্ধে কর ফাঁকির মামলাও দায়ের করা হয়। এবার সে আগুনেই ঘি ঢালল মার্কিন গোয়েন্দা সংস্থা FBI এর এই তদন্ত। ফুটবল মাঠের বাইরে এক চরম প্রশাসনিক ও আইনি মারপ্যাচে পড়েছে বিশ্ব চ্যাম্পিয়নদের ফুটবল অ্যাসোসিয়েশন। একদিকে দেশের প্রেসিডেন্টের ক্ষোভ, অন্যদিকে FBI এর তাড়া। সব মিলিয়ে ক্লোদিও তাপিয়া এবং FA এর এই গোলকধাঁধা থেকে কিভাবে বাঁচে সেটি এখন দেখার বিষয়। মেহজাবিন হোসেন, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। ফিফা বিশ্বকাপে কোনো দল বিশেষ সুবিধা পাচ্ছে না বলে মত বর্তমান খেলোয়াড় থেকে শুরু করে ক্রীড়া বিশ্লেষকদের। সব দলই নিজের যোগ্যতা অনুযায়ী পারফরমেন্স করছে, তবে রেফারিদের কিছু ভুল সিদ্ধান্ত ছিল বলে স্বীকার করেছেন তারা। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আর তিনি সর্বোত্তম কর্মবিধায়ক। চোখের অশ্রু আর কান্না ভেজা কণ্ঠে কথাগুলো বলেছিলেন মিশরের ফরওয়ার্ড মোস্তফা জিকো।
রাউন্ড অফ 16-এর নাটকীয় ম্যাচে মিশরকে 3-0 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে টিকিট কাটে লিওনেল মেসির আর্জেন্টিনা। তবে আলবিসেলেস্তেদের এই জয় ছাপিয়ে এখন আলোচনায় শুধু রেফারিং বিতর্ক। ম্যাচের প্রথমার্ধে মিশরের মোস্তফা জিকুর করা দর্শনীয় গোলটি ফাউলের অজুহাতে বাতিল করে দেন রেফারি। তবে ম্যাচের শেষ দিকে একই ধরনের ফাউলের শিকার হন মোহাম্মদ সালহা। পরিষ্কার ফাউল হওয়ার সত্ত্বেও রেফারি বাঁশি বাজাননি, এমনকি ভিএআরে চেকও করার প্রয়োজন বোধ করেননি রেফারি। আর তাতেই চারদিকে ছড়িয়ে পড়ে নিন্দার ঝড়। হার্ড গোলটা যেটা করতে পারতো যে রেফারিকে ভিএআর রুমে ডেকে একবার সবাই মিলে চেক করতে পারতো, কারণ হয়তো সেই সময় রেফারি যে অ্যাঙ্গেল দাঁড়িয়েছিলেন সেখান থেকে সে ফাউলটা দেখতে পারেনি। তো এরপরে সঙ্গে সঙ্গে ভিএআর কিন্তু এটা ডিসিশনটা ওইভাবেই রেখে দেয়। তো এখানে যে জিনিসটা করতে পারতেন যে তারা মানে আলোচনার খাতিরে ভিআর রুমে রেফারি যেতে পারত। ইন্টারন্যাশনাল রেফারি এটা এরকম না যে আমি কিছু বললাম ওই রেফারি আমার সাপোর্ট নেবে। তা এখানে রেফারিরও কিন্তু আছে, আপনি ও একটা উল্টাপাল্টা বাঁশি বাজাইলে বা উল্টা ডিসিশন দিলে এটা কিন্তু লাস্ট পর্যন্ত আপনি ফিফা তদন্ত করবে, ফিফার আওতায় আনবে বিচারের। এই ম্যাচের পর সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ফুটবল পাড়ায় চলছে বিতর্ক। অনেকেই বলছেন আর্জেন্টিনাকে দুর্বল দলগুলোর সাথে ম্যাচ খেলানোর সব সুবিধাই দিচ্ছে ফিফা। তবে মাঠের বাইরে এই বিতর্ককে একটু ভিন্ন চোখে দেখছেন বর্তমান ফুটবলার থেকে ক্রীড়া বিশ্লেষকরা। আমার মনে হয় এটা ফিফা ওরকম করে করছে, কারণ এনে তো ফিফার জানে না যে আর্জেন্টিনা এই গ্রুপ খেলে এইভাবে যাবে। তা আমি মনে করি এটা সম্পূর্ণ ফিফা আপনার ডিসিশন নেয়। অবশ্যই ধরেন যে আর্জেন্টিনা ব্রাজিল এরা যদি তাড়াতাড়ি বাদ পড়ে যায় 100-র মধ্যে হয়তো 80% হবে, 100% হবে না, যেটা কিনা আর্জেন্টিনা ব্রাজিল ফাইনালে গেলে 100% ব্র্যান্ডিংটা হতো। বিশ্লেষকদের মতে রেফারিং এর ভুল ফুটবলেরই অংশ, এর পেছনে অন্য কোনো সমীকরণ খোঁজা ঠিক হবে না। ফারদিন সাজু, দেশ টিভি, ঢাকা। দর্শক, এই ছিল ফিয়ারে নিবেদিত খেলার দেশের আজকের আয়োজনে। নিয়মিত খেলাধুলার সব খবর জানতে চোখ রাখুন দেশ টিভির পর্দায়, ফলো করুন দেশ টিভি স্পোর্টসের ফেসবুক ও ইউটিউব পেজে। ধন্যবাদ সবাইকে।